স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা আমাদেরই প্রতিবেশী দেশ নেপালের বর্তমান সংকটটা দেখে নেব। নেপাল হঠাৎ করে এত অস্থির হয়ে উঠল কেন? সংসদ ভবনে আগুন লাগলো, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, লাখ লাখ যুবক যুবতী রাস্তায় নেমে পড়ল। আসলে এই পরিস্থিতির পেছনে রয়েছে বহু বছরের জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, বেকারত্ব আর রাজনৈতিক খেলাধুলা। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বলবো কেন এমন হলো, কিভাবে হলো, আর ভবিষ্যতে নেপালের সাথে কি হতে পারে। নেপালের রাজনীতি কখনোই স্থির ছিল না। 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর দেশটি গণতান্ত্রিক পথে হাঁটলেও বারবার সরকার ভেঙে পড়েছে। 5 বছরে কয়েকবার প্রধানমন্ত্রী বদল হয়েছে, প্রতিবারই নতুন আশা জাগিয়েছে, আবার ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ মনে করে রাজনীতিবিদরা আসলে নিজেদের ক্ষমতার লড়াই নিয়েই ব্যস্ত। সাধারণ মানুষ মনে করে জনগণের কথা শোনার সময় নেতাদের নেই। এই অবিশ্বাসই আজকের সংকটের মূল ভিত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অর্থনীতিও নেপালের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নেপালের তরুণদের বিশাল অংশ বিদেশে শ্রমিক হিসাবে কাজ করতে যায়, কারণ দেশে পর্যাপ্ত চাকরি নেই। বিদেশে পাঠানো রেমিটেন্স এই অর্থনীতি টিকে আছে, কিন্তু দেশেই কাজ নেই, ভবিষ্যৎ নেই। এমন পরিস্থিতি তরুণ প্রজন্মের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা মনে করছে যারা রাজনীতি করছে তারা শুধু নিজেদের ধনসম্পদ বাড়াচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে একটুও ভাবছে না। সংসদ সদস্যরা 5 তারা হোটেলে থাকছে, দামি গাড়িতে ঘুরছে, অথচ সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। রাজনৈতিক পরিবারগুলোর বাচ্চারা বিদেশে পড়াশোনা করছে, আর দেশীয় তরুণরা বিদেশে শ্রমিক হিসাবে কাজ করছে। এই বৈষম্য যখন চোখে পড়ে তখন ক্ষোভ স্বাভাবিকভাবেই বিস্ফোরিত হয়। 2025 সালের সেপ্টেম্বরে সরকার হঠাৎ ঘোষণা দিল 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে। সরকারের যুক্তি ছিল এই প্ল্যাটফর্মগুলো নতুন রেজিস্ট্রেশনের নিয়ম মানছে না, কিন্তু জনগণের কাছে এটাই ছিল স্বাধীন মত প্রকাশ দমন করার প্রচেষ্টা। তরুণরা বলল আমাদের মুখ বন্ধ করা হচ্ছে, আর তখনই ক্ষোভ রাস্তায় নেমে আসে। নেপালের জেনজের তরুণ প্রজন্ম আন্দোলনের নেতৃত্ব দেয়। প্রথমে আন্দোলন শুরু হয় শান্তিপূর্ণভাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণ চাকরি প্রার্থী, সাধারণ যুবক যুবতীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়াতে থাকে। তারা দাবি তোলে সরকার দুর্নীতি অবিলম্বে বন্ধ করুক, এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করুক। কিন্তু পুলিশ এসে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছেড়ে। তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, রাস্তায় রক্ত ঝরে, মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নেপালের সংসদ ভবনের দিকে মিছিল করে যায়। তারা ভেতরে ঢুকে পড়ে, আগুন লাগিয়ে দেয় আসবাবপত্রে। সংসদ ভবনের একটি বড় অংশ দগ্ধ হয়ে যায়। এই ঘটনাটি বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে, গোটা পৃথিবী দেখতে পায় নেপালের মানুষ কেমন ক্ষোভে ফেটে পড়েছে। এটি ছিল নেপালের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলির মধ্যে একটি। এই আন্দোলন এখনও পর্যন্ত অন্তত 50 জনের বেশি মানুষ নিহত হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। সরকার জরুরি অবস্থা জারি করে, সেনাবাহিনী মোতায়েন করে, ইন্টারনেট বন্ধ করে দেয়, কিন্তু তারপরও আন্দোলন থামানো যায়নি, বরং প্রতিদিন আরও বেশি বেশি মানুষ রাস্তায় নেমেছে। পুলিশের গুলিতে নিহত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আন্দোলনকে আরও জোরালো করেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভীষণ চাপের মুখে পড়েন। একদিকে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ। অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এটাই ছিল আন্দোলনের প্রথম বড় জয়। আর এই পদত্যাগের পরই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সুশীলা কার্কি ক্ষমতায় এসে ঘোষণা দিলেন 2026 সালের মার্চ মাসে নতুন নির্বাচন হবে। তিনি প্রতিশ্রুতি দিলেন দুর্নীতি দমন হবে, সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার হবে এবং জনগণের দাবি শোনা হবে। যদিও অনেকেই সন্দিহান, এটা কি সত্যিই হবে নাকি আবারও পুরনো রাজনীতিবিদেরাই ক্ষমতায় ফিরে আসবে।
আন্দোলনের কারণে নেপালের অর্থনীতি বড় আঘাত পেয়েছে। সীমান্ত দিয়ে ব্যবসা বন্ধ হয়ে গেছে, ট্রাক আটকে আছে, পেট্রোল ও ডিজেলের সরবরাহ থেমে গেছে, বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। নিহতদের পরিবার ভেঙে পড়েছে, হাসপাতালে জায়গা নেই, রক্তের সংকট তৈরি হয়েছে। অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ ভাই। এই মানবিক বিপর্যয় পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। মানুষ বলছে এমন আন্দোলন যদি না হতো তাহলে হতো এমন হতাহতের সংখ্যা দেখা দিত না। কিন্তু অন্যদিকে অনেকে বলছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে বদলাতে এই আন্দোলন দরকার ছিল। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি ভারত ও চীন থেকেও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এসেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে নেপাল সরকারকে অবশ্যই জনগণের কণ্ঠস্বর শুনতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম। তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সংগঠিত হয়েছে, বার্তা ছড়িয়েছে, সত্য তুলে ধরেছে। অনেকেই এটাকে জেন জেড রেভলিউশন বলছেন। তারা বলছে আমরা পুরনো রাজনীতির খেলা চাই না, আমরা চাই স্বচ্ছ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত সমাজ আর সবার জন্য সমান সুযোগ। এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলন কি সত্যিই নেপালকে বদলাতে পারবে, নাকি কয়েক মাস পরে আবার সব আগের মতো হয়ে যাবে? নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো? নতুন নেতৃত্ব আসবে তো? এগুলো এখনও অমীমাংসিত প্রশ্ন। তবে একটা জিনিস স্পষ্ট, নেপালের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আর তাদের থামানো সহজ হবে না। নেপালের এই সংকট আমাদের জন্য শিক্ষা। দুর্নীতি যদি রাষ্ট্রকে গ্রাস করে, যদি তরুণদের কণ্ঠ রোধ করা হয়, তাহলে একসময় আন্দোলন হবেই। নেপালের ভবিষ্যৎ নির্ভর করছে তারা এবার সত্যিই পরিবর্তন আনতে পারে কি না তার উপর। আপনারা কি মনে করেন, নেপালের এই জেন জেড আন্দোলন কি স্থায়ী পরিবর্তন আনবে, নাকি আবারও পুরনো রাজনীতির হাতে দেশ আটকে যাবে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।